নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমরা যেই নিউজ পিসটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা দিয়েই, রাদার বলতে পারো সেখান থেকেই আলোচনা কন্টিনিউ হবে। তো নিউজ ফ্ল্যাশ, ইন্ডিয়া জাপানকে অতিক্রম করে এখন 4th লার্জেস্ট ইকোনমি হয়ে দাঁড়িয়েছে আমাদের গোটা পৃথিবীতে। নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি আমাদের দুটোই বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, ভারতের জিডিপি বাড়লো মানে কি ভারতীয়রাও সাথে সাথে আরো ধনী হয়ে গেল? এই প্রশ্নটার উত্তর তোমরা যদি ফ্যামিলি লেভেলে অ্যানালিসিস করো তাহলেই কিন্তু পেয়ে যাবে। চলো দেখা যাক। দুটো ফ্যামিলির আজকে আমরা কম্প্যারিজন করব। একটা ফ্যামিলিতে 4 জন রয়েছে এবং সিঙ্গেল আর্নার ফ্যামিলি, অর্থাৎ একজনই ইনকাম করছে। তো সেই ফ্যামিলির ইনকাম ধরে নাও মান্থলি 40,000 রুপিস। যেই 40,000 রুপিস দিয়ে 4 জনের পেট চলছে, ভরণ পোষণ চলছে। তো তাহলে অ্যাভারেজ ইনকাম কত হলো? 40,000 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 10,000 রুপিস। তো অ্যাভারেজে পার পার্সনের জন্য বরাদ্দ 10,000 টাকা করে। সেখানে ফ্যামিলির বির ক্ষেত্রে ইনারা মাল্টিপল আর্নার ফ্যামিলি, অর্থাৎ একাধিক লোক ফ্যামিলিতে আর্ন করছে, কিন্তু তাদেরও মান্থলি ইনকাম 40,000 রুপিস এবং ফ্যামিলি মেম্বারের সংখ্যা 8 জন। তো তাহলে অ্যাভারেজে পার পার্সন কত ইনকাম অ্যালোকেট হচ্ছে? 40,000 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 5,000 রুপিস। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে দুটো ফ্যামিলির কিন্তু সেম ইনকাম 40,000 রুপিস, কিন্তু ফ্যামিলির সাইজ আলাদা। ফ্যামিলি এ তে 4 জন মেম্বার এবং ফ্যামিলি বি তে 8 জন মেম্বার। তার মানে আমরা অ্যাভারেজ ইনকাম যদি ক্যালকুলেট করি তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আসছে। প্রথম ক্ষেত্রে 10,000 টাকা অ্যাভারেজ ইনকাম পার ফ্যামিলি মেম্বার এবং দ্বিতীয় ক্ষেত্রে 5,000 টাকা অ্যাভারেজ ইনকাম পার ফ্যামিলি মেম্বার। তো একটু ভেবে দেখো তো বন্ধুরা, দুটো ফ্যামিলির মধ্যে কোন ফ্যামিলিটা বেশি কমফোর্টেবলি থাকতে পারবে? সমৃদ্ধি কাদের বেশি? উত্তরটা কমেন্ট সেকশনে ঝটপট টাইপ করে দাও, তার সাথে লজিকটাও অ্যাড করে দেবে। তো সেই সেম লজিকটা কিন্তু একটা দেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। ভারত জাপানকে জিডিপির ব্যাপারে ছাড়িয়ে গেল মানে ভারতীয়রা কি জাপানিজদের থেকে বেশি সমৃদ্ধ? এটার উত্তরটাও সেম লজিকের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকে আমি ন্যাশনাল ইনকামের পার্ট 5 ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কিত যে আরো কিছু কনসেপ্টস রয়েছে সেগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। সবার প্রথম পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ পিসিআই, বাংলায় মাথা পিছু আয়। তো কি জিনিস সেটা? এক্সাম্পলটা থেকেই টানছি। ইন্ডিয়া ভার্সেস জাপান। ইন্ডিয়ার জিডিপি জাপানকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়ার জিডিপি হায়ার, জাপানের জিডিপি লোয়ার। কিন্তু সাইড বাই সাইড ইন্ডিয়ার পপুলেশন জাপানের থেকে অনেক বেশি। আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পপুলাস কান্ট্রি, সেখানে জাপানে ইন্ডিয়ার তুলনায় পপুলেশন খুবই স্মল। তো তাহলে মাথা পিছু আয় বা অ্যাভারেজ ইনকাম পার রেসিডেন্ট কত হচ্ছে? কম না বেশি জাপানের থেকে? উত্তর করে দাও কমেন্ট সেকশনে। তো চলো পার ক্যাপিটা ইনকামের ডেফিনেশনটা আমরা একটু বুঝে নিই। কিছুই না, ওই অ্যাভারেজ ইনকাম যেটা দেশের ইচ অ্যান্ড এভরি পার্সন আর্ন করছে একটা অ্যাকাউন্টিং ইয়ারে। টেক্সট বুক ফর্মুলাটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। ন্যাশনাল ইনকাম বলতে আমরা যে কোনো ইন্ডিকেটর বা যে কোনো অ্যাগ্রেগেট আমরা নিতে পারি, জিডিপি হোক, জিএনপি হোক, এনএনপি হোক বা এনডিপি হোক। সেই ন্যাশনাল ইনকামকেই আমরা যদি আমাদের দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মাথা পিছু ইনকাম, পার ক্যাপিটা ইনকাম বা আরেকটু সিম্পল টার্মসে অ্যাভারেজ ইনকাম পার পার্সন আমরা জানতে পারব। এই ফর্মুলার থেকে একটা পরিষ্কার রিলেশন যেটা বোঝা যাচ্ছে বন্ধুরা, ডিনোমিনেটর অর্থাৎ টোটাল পপুলেশন যত বেশি হবে পার ক্যাপিটা ইনকাম অত কম হবে। ইনভার্স রিলেশন রয়েছে পার ক্যাপিটা ইনকাম এবং টোটাল পপুলেশনের মধ্যে। তো ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকামের মধ্যে আমরা যদি একটা কম্প্যারিজন করি, এই ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম আমরা জিডিপি ধরে নিচ্ছি। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে জিডিপি বা যে কোনো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট একটা দেশের ইকোনমি সাইজ নির্ধারণ করে। টোটাল সেই ইকোনমিতে যত উৎপাদন হচ্ছে তার ফাইনাল মার্কেট ভ্যালু নির্ধারণ হয় জিডিপি বা অন্য কোনো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেটের দ্বারা। সিম্পল ল্যাঙ্গুয়েজে সেই দেশের টোটাল আয় কত, ফ্যামিলির অ্যাঙ্গেল থেকে ভাবতে গেলে টোটাল ফ্যামিলি ইনকাম কত, তেমনি দেশের অ্যাঙ্গেল থেকে ভাবতে গেলে টোটাল দেশের আয় কত, সেটা আমরা জিডিপি বা অন্যান্য ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট থেকে বুঝতে পারি। কিন্তু পার ক্যাপিটা ইনকাম হচ্ছে সেই দেশের রেসিডেন্টরা অ্যাভারেজে কত ইনকাম করে থাকে, এটা একটা অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ইনকাম নির্ধারণ করে। ফ্যামিলির টার্মসে ভাবতে গেলে পার পার্সন আয় কত দাঁড়াচ্ছে, তেমনি নেশনের টার্মসে ভাবতে গেলে পার ক্যাপিটা ইনকাম কত দাঁড়াচ্ছে। তো একটা দেশের কিন্তু জিডিপি অনেক হাই হতে পারে, কিন্তু তার পাশাপাশি তার পিসিআই অনেক কমও হতে পারে। কিভাবে? উত্তরটা হচ্ছে যদি তার জনসংখ্যা অনেক বেশি হয় তাহলে সেই জিডিপিটা অনেক বেশি মানুষের মধ্যে ভাগ হয়ে যাবে, অ্যাভারেজে পার পার্সন ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম কম আসবে। চলো দেখা যাক। তো ধরে নাও একটা কান্ট্রি এ আছে যেটার ন্যাশনাল ইনকাম 10 কোটি টাকা এবং সেই দেশে মাত্র 100 জন মানুষ থাকে। তাহলে যদি আমরা অ্যাভারেজ বের করি তাহলে দেখব পার ক্যাপিটা ইনকাম 1 কোটি টাকা। সেখানে আরেকটা দেশ আছে যার ন্যাশনাল ইনকাম সেম 100 কোটি টাকা, কিন্তু তার পপুলেশন 1000 জন। তো পার ক্যাপিটা ইনকাম চলে আসলো 10 লাখ টাকা অ্যাভারেজ করলে। তাহলে এই দুটো দেশের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি
তাহলে কোন দেশের রেসিডেন্ট বা নাগরিকরা বেশি বড়লোক? তো উত্তরটা তোমরা বুঝেই গেছো। কান্ট্রি এর রেসিডেন্টরা বেশি বড়লোক, কারণ তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 1 কোটি টাকা, যেখানে কান্ট্রি বির পার ক্যাপিটা ইনকাম শুধু 10 লাখ টাকা। ইন্ডিয়া এবং জাপানের ক্ষেত্রেও সেম লজিকটা অ্যাপ্লাই করে, যত বেশি মানুষ অত কম পার ক্যাপিটা ইনকাম। তো বন্ধুরা, আমরা একটা দেশের ইকোনমিক পারফরমেন্সকে জাজ করার জন্য দুটো কি ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে জিডিপি গ্রোথ রেট বা ন্যাশনাল ইনকামের গ্রোথ রেট। যে কোনো অ্যাগ্রেগেট তোমরা কনসিডার করতে পারো জিডিপির জায়গায়। যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে সেই দেশের জিডিপি 100 লাখ কোটি টাকা ছিল এবং পরের ফিনান্সিয়াল ইয়ারে সেই সেম দেশের জিডিপি 108 লাখ কোটি টাকায় চলে গেছে, তারপরের ফিনান্সিয়াল ইয়ারে 116 লাখ কোটি টাকায় চলে গেছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে ইয়ার অন ইয়ার এই দেশের জিডিপি বেড়েছে, রাষ্ট্রীয় আয় বেড়েছে, দেশ আরো বেশি বড়লোক হয়েছে। কেন? কারণ অনেক বেশি প্রোডাকশন হয়েছে, জব অনেক বেশি তৈরি হয়েছে, তো ফাস্টার ইকোনমিক গ্রোথ হয়েছে। বা ইভেন প্রাইস বেড়েছে, এটাও হতে পারে যদি নমিনাল জিডিপি আমরা কনসিডার করি। তো বলার বক্তব্য এটাই, জিডিপি বা অন্যান্য ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট গুলো একটা দেশের আয় কত বাড়ছে ইয়ার অন ইয়ার সেটা শুধু মেজার করে, অ্যাগ্রেগেট আয় বা টোটাল আয় মেজার করে। সেখানে পার ক্যাপিটা ইনকাম বা জিডিপি পার ক্যাপিটা সেই রাষ্ট্রীয় আয়টাকেই তার পপুলেশনের মধ্যে ভাগ করে দেয়, জিডিপি ডিভাইডেড বাই পপুলেশন। এবারে পপুলেশন যদি কম হয় তাহলে জিডিপির বেশি ভাগ এক একজন পাবে, পপুলেশন যদি বেশি হয় তাহলে জিডিপির অনেক কম ভাগ এক একজন পাবে। রিয়েল কান্ট্রির যদি এক্সাম্পল নিই, ইউএস এর জিডিপি হাই, তার সাথে পপুলেশন অপেক্ষাকৃত কম, তাই পার ক্যাপিটা ইনকাম তাদের হাই চলে, সেখানকার মানুষ অনেকটাই বড়লোক। ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের জিডিপি অনেকটাই হাই বটে, আমরা তো 4th লার্জেস্ট ইকোনমি। হাউএভার আমাদের পপুলেশন বেশি হওয়ার কারণে পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় কিন্তু কমে যায়। এবং ইথিওপিয়া, যেটা একটা আফ্রিকান কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি, সেখানে তাদের জিডিপিও লো এবং পার পার্সন বা পার ক্যাপিটা ইনকামও কিন্তু লো। তো জিডিপি ফাস্ট যদি গ্রো করে তার মানে এটা নয় সেই দেশের মানুষ সাথে সাথে বড়লোক হচ্ছে। দেখতে হবে সেই দেশের পপুলেশন কত আছে এবং অ্যাভারেজ ওয়েলথ বের করতে হবে আমাদের। তো ফাস্ট গ্রোথ হচ্ছে মানেই দেশ বড়লোক, বিশেষ করে সেই দেশের নাগরিকরা বড়লোক, সেটা কিন্তু বলা যায় না। তার জন্য আমাদের পার ক্যাপিটা ইনকামটা দেখতে হবে। পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতেই আমরা একাধিক দেশের মধ্যে কম্প্যারিজন করতে পারি যে তাদের রেসপেক্টিভ নাগরিকরা ঠিক কতটা বড়লোক বা কতটা ডেভেলপড। তো আশা করি তাহলে তোমরা পরিষ্কার বুঝে গেছো বন্ধুরা যে ইন্ডিয়া জাপানকে ছাড়িয়ে 4th লার্জেস্ট ইকোনমি হওয়ার সত্ত্বেও আমাদের পপুলেশন যেহেতু অনেকটাই হাই জাপানের তুলনায়, আমরা কিন্তু তার সাথে সাথে এটা বলতে পারি না যে ভারতীয়রা জাপানিজদের থেকে বেশি বড়লোক। সেটা হওয়ার জন্য আমাদের জিডিপি আরো বাড়তে হবে, যাতে পার পার্সন শেয়ার বা পার ক্যাপিটা ইনকামও আমাদের বেড়ে যায়। তো পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমরা এই দুটো দেশ বা অন্য কোনো দেশের সাথে আমরা রেসিডেন্টদের রিলেটিভ প্রসপ্যারিটি, মানে তাদের নাগরিকরা এক্স্যাক্টলি কতটা বড়লোক, সেটার আমরা তুলনা করতে পারি। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন। আমরা এখনই জানলাম যে পার ক্যাপিটা ইনকাম একটা দেশের অ্যাভারেজ ইনকাম, মানে যদি সেই দেশে যত পপুলেশন আছে তারা যদি সেম ইনকাম করত তাহলে সেই সংখ্যাটা কত হতো। সমস্ত নাগরিক সেম ইনকাম করলে তাহলে পার নাগরিক কত আয় করছে। তো ধরে নিচ্ছি জিডিপি কে আমরা পপুলেশন দিয়ে ভাগ করলাম এবং পার ক্যাপিটা ইনকাম আসলো 2 লাখ টাকা। তো ভারতের পার ক্যাপিটা ইনকাম যদি 2 লাখ টাকা আসে, তার মানে কি সমস্ত ভারতীয়ই 2 লাখ টাকা আয় করছে? তো অবভিয়াসলি না। অ্যাভারেজ ইনকাম, পার ক্যাপিটা ইনকাম যদি 2 লাখ টাকা হয়, তার মানে কিন্তু এটা একদমই হয় না যে সমস্ত নাগরিকই সেম ইনকাম করছে। সেটা তো আমরা একটা অ্যাভারেজ বের করি। কোনো ভারতীয় হতে পারে 20 লাখ টাকা পার মান্থ ইনকাম করছে, আবার কোনো ভারতীয় হতে পারে 20,000 টাকাও ইনকাম করতে পারছে না, আর বাকিরা হতে পারে এই দুটো ফিগারের মাঝখানের কোনো সংখ্যা আর্ন করছে। তো তাই জন্য আমাদের এটাও দরকার, একটা দেশের নাগরিকদের সমৃদ্ধি মেজার করার জন্য আমরা এটা জানি বা বের করি যে সেই দেশে ইনকাম কতটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, ধনী আর দরিদ্রের মধ্যে গ্যাপটা কত। কিছু মানুষ যদি প্রচন্ড ধনী হয় আর সেখানে বেশিরভাগ জনসংখ্যা দরিদ্রতায় ভুগছে, তাহলে পার ক্যাপিটা ইনকাম যতই হোক না কেন, অ্যাভারেজ ইনকাম যতই হোক না কেন, আমরা কিন্তু সেই দেশের নাগরিকরা সমৃদ্ধ বা বড়লোক সেটা কনক্লুড করতে পারি না। যার জন্য এখানে আরেকটা কনসেপ্ট চলে আসে বা ইকোনমিক ইন্ডিকেটর চলে আসে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে লরেন্স কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্ট। তো এই লরেন্স কার্ভ এবং জিনি কোএফিসিয়েন্ট একটা দেশের অসমতা, ইনইকুয়ালিটি মেজার করে এবং আমাদের বুঝতে হেল্প করে যে সেই দেশে ইনকাম কতটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি ভিডিও 9-এ, এই প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে। তো যদি অলরেডি দেখে থাকো এই ভিডিওর পর আরেকবার ওই ভিডিওটা রিভাইজ করো, আর যদি না দেখে থাকো তাহলে অবভিয়াসলি এই কোর্সের ভিডিও 9-এ গিয়ে সেটা দেখে নাও। তো জিডিপি বা যে কোনো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট দেশের টোটাল আয়টা বোঝায়। পার ক্যাপিটা ইনকাম
সেই দেশের নাগরিকদের অ্যাভারেজ ইনকাম বোঝায় এবং জিনি কোএফিসিয়েন্ট বা লরেন্স কার্ভ সেই ইনকামটার কতটা সমবন্টন রয়েছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা বোঝায়। তো এই তিনটে ইন্ডিকেটর দেখে আমরা একটা দেশের ইকোনমিক গ্রোথ এবং কিছুটা ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা জানতে পারি। এদের মধ্যে যে কোনো একটা বা দুটো দেখে কিন্তু ঠিক কনক্লুশনে আমরা আসতে পারবো না। চলো দেখা যাক আজকের এই ছোট্ট আলোচনা থেকে তোমরা কি শিখলে। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা পজ করে উত্তরটা ভেবে কমেন্ট সেকশনে লিখে ফেলো। 1 2 3 4 5। ওকে, দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং ডিনোটস দ্য অ্যাভারেজ ইনকাম আর্নড বাই আ পারসন ইন ইন্ডিয়া। অ্যাভারেজ ইনকাম বলতেই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। আমরা এখনই ডিসকাস করলাম, ডিরেক্টলি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন বা ডেফিনেশন থেকে এই প্রশ্নটা এসছে। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো বি, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। কোয়েশ্চেন 2 বলছে, পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো জিজ্ঞেস করেছে পার ক্যাপিটা ইনকামের ক্যালকুলেশন কিভাবে করা হয়। তো প্রথম অপশনটাতে বলেছে জিডিপি ডিভাইডেড বাই পপুলেশন। এটা ভুল নয়। জিডিপি একটা ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেট বটে এবং সেটাকে আমরা যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে পার ক্যাপিটা ইনকাম আসবে। তবে বাকি অপশনগুলো একবার আমরা দেখব। ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন, এটা কিন্তু এই আগের অপশনটা থেকে অনেক বেটার উত্তর, অনেক কম্প্রিহেন্সিভ উত্তর। কারণ ন্যাশনাল ইনকামের জায়গায় আমরা জিডিপি ইউজ করতে পারি, জিএনপি ইউজ করতে পারি, এনএনপি ইউজ করতে পারি বা এনডিপি ইউজ করতে পারি। যে কোনো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রিগেট দিয়েই পার ক্যাপিটা ইনকাম চলে আসবে। থার্ড অপশন বলছে জিডিপি ডিভাইডেড বাই ওয়ার্কিং এজ পপুলেশন। না, এটা পার ক্যাপিটা ইনকামের ডেফিনেশন নয়। পপুলেশন ওয়ার্কিং এজের হোক কি না হোক, পার ক্যাপিটা ইনকাম কিন্তু টোটাল পপুলেশন নিয়েই ক্যালকুলেট করা হয়। ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই ওয়ার্কিং এজ পপুলেশন, না, আবারও ওয়ার্কিং এজ পপুলেশনের সাথে পার ক্যাপিটা ইনকামের কোনো সম্পর্ক নেই। অপশন ই বলছে জিএনপি ডিভাইডেড বাই পপুলেশন, এটাও কিন্তু ভুল নয়। যেমন অপশন এটা ভুল নয়, তেমনি অপশন ইটাও ভুল নয়। তবে অপশন বিটা হচ্ছে সবচেয়ে কারেক্ট উত্তর। ন্যাশনাল ইনকামের জায়গায় তুমি জিডিপি ইউজ করতে পারো বা জিডিএনপি ইউজ করতে পারো বা অন্য কোনো ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেট ইউজ করতে পারো। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো বি, ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন। আচ্ছা, তো পার ক্যাপিটা ইনকাম থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ ইজি এসেছিল, ডিরেক্ট ফর্মুলা বা ডেফিনেশন থেকে প্রশ্ন। তবে ভবিষ্যতে কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে বা রাইটিং এর পেপারগুলোতে আরো কনসেপচুয়াল ডেপথ কিন্তু টেস্ট হতে পারে। চলো এবারে আগে বাড়ি। এবার আমরা আলোচনা করব গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই কাকে বলে। কিছুই না বন্ধুরা, খুব ইজি। আমরা এর আগে জিএনপি কি জিনিস আমরা পড়েছিলাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটারই মডার্ন নাম হচ্ছে জিএনআই, অর্থাৎ ইনকাম আর্নড বাই আ কান্ট্রিজ রেসিডেন্ট রিগার্ডলেস অফ ওয়্যার দ্য ইনকাম ইজ জেনারেটেড। আমাদের দেশের যারা রেসিডেন্ট রয়েছে, বাসিন্দা রয়েছে, তারা যে ইনকামটা আর্ন করছে সেটাই জিএনপি, সেটাই জিএনআই। ইভেন আমরা যে এর আগের ভিডিওতে নেট ন্যাশনাল প্রোডাক্ট আলোচনা করেছিলাম সেটাও ইকুয়াল টু নেট ন্যাশনাল ইনকাম। এগুলো জাস্ট মডার্ন টার্মিনোলজি। তোমরা এই ভিডিওগুলো আমাদের এই কোর্সেই তোমরা পেয়ে যাবে, সিরিয়ালি রয়েছে। ভিডিও নাম্বার 16 দেখে নেবে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সেখানে একদম ক্লিয়ার করে বোঝানো আছে। জাস্ট এটা একটা আপডেট দিয়ে দিলাম, কারণ এটা মডার্ন নাম, এক্সামে আসতে পারে, তখন কনফিউজড হলে চলবে না। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব ন্যাশনাল ইনকাম, যেটাকে ক্যাপিটাল লেটার এন আর আই দিয়ে ডিনোট করে, সেটা কোনটা। তো বন্ধুরা, ন্যাশনাল ইনকামের যে পিওরেস্ট মেজার বা পিওরেস্ট ফর্ম, সেটা অ্যাকচুয়ালি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটাকে নেট ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্টও বলা হয়। পিওরেস্ট কেন? দেখো, গ্রস থেকে নেটে আসতে গেলে আমাদের সাবস্ট্রাক্ট করতে হয় ডেপ্রিসিয়েশন, যেটা একটা রিয়ালিটি। মেশিনের ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, টেকনোলজি ব্যাকওয়ার্ড হয়ে যায়, তো অবভিয়াসলি সেগুলোকে রিপ্লেস করতে বা রিপেয়ার করতে বা মেনটেন করতে টাকা খরচা হয়, যেটা আমাদের অ্যাকচুয়াল আয় কিন্তু নয়। তো বন্ধুরা, গ্রসের থেকে নেট অনেকটা পিওর, কারণ ডেপ্রিসিয়েশন এটাতে মাইনাস করা থাকে। তার সাথে ডোমেস্টিক থেকেও ন্যাশনাল যেই অ্যাগ্রিগেটে রয়েছে সেটা আর একটু বেশি পিওর, কারণ ডোমেস্টিক বলতে আমাদের দেশের টেরিটরিতে যেগুলো উৎপাদন হয়েছে সেগুলোর অনেক টাকা কিন্তু দেশের বাইরেও চলে যায়, কারণ সবাই তো আর আমাদের দেশের রেসিডেন্ট নয়। ডোমেস্টিক এইটাই দেখে যে ডোমেস্টিক টেরিটরিতে কি প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন হওয়ার পর সেই ইনকামটা অন্য দেশে চলে গেলেও সেটাকে কিন্তু ডোমেস্টিক কাউন্ট করে অ্যাজ আওয়ার ন্যাশনাল ইনকাম। কিন্তু ন্যাশনালে কিন্তু সেই সমস্যাটা নেই। ভারতের যারা রেসিডেন্ট, ভারতে থেকে বা টেম্পোরারিলি ভারতের বাইরে গিয়ে আয় করে, সেটাকেই ধরা হয়। তাই জন্য ডোমেস্টিক থেকে ন্যাশনাল কিন্তু অনেকটাই বেশি পিওর। এবং তার সাথে ফ্যাক্টর কস্ট, আমরা দুটো জিনিস পড়েছিলাম, ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে হলে আমাদের নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস করতে হয়। নেট ইনডাইরেক্ট ট্যাক্স আর কিছুই না, ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। তো দেখো, মার্কেট প্রাইস কিন্তু অনেকটা ডিপেন্ড করে সরকার কত ট্যাক্স ইম্পোজ করছে বা কোন কোন সেক্টরকে সাবসিডি দিচ্ছে বা কত দিচ্ছে। তো সরকারের দ্বারা এক প্রকার ম্যানিপুলেটেড হয় মার্কেট প্রাইসটা।
যদিও মার্কেট প্রাইসেই কিন্তু আমরা সাধারণ খদ্দেররা কিনে থাকি যে কোনো জিনিস, তবে সরকার যদি ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে মার্কেট প্রাইস বেড়ে যাবে, সরকার যদি সাবসিডি বেশি দেয় তাহলে মার্কেট প্রাইস কমে যাবে। এবং বিভিন্ন দেশের সরকার বিভিন্ন রেট অফ ট্যাক্সেশন এবং বিভিন্ন রেট অফ সাবসিডাইজেশন ফলো করে। তবে ফ্যাক্টর কস্টে যদি আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, গভর্নমেন্টের ট্যাক্সের কিন্তু সেখানে কোনো ব্যাপার নেই। ফ্যাক্টরস অফ প্রোডাকশন যা যা লেগেছে সেই জিনিসটা তৈরি হতে, সেগুলোর ফ্যাক্টর ইনকামগুলোই শুধু মেজার করা হয়। হেন্স নেট ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট হচ্ছে দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। একটা দেশের অ্যাকচুয়াল আয় কত সেটা দর্শায়। নেট ডেপ্রিসিয়েশনের ফ্যাক্টরটা রিমুভ করে দেয়, ন্যাশনাল ফরেন রেসিডেন্টসের ব্যাপারটা রিমুভ করে দেয়, ফ্যাক্টর কস্ট গভর্নমেন্ট ট্যাক্সেশনের বিষয়টা রিমুভ করে দেয়। তো নেট ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্টকেই তাই জন্য দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম ধরা হয়, বা ভারতে এতদিন ধরা হতো। কিন্তু এখন যেটা হয়েছে বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইসটাকেই আসল ন্যাশনাল ইনকাম ধরা হয় এবং ক্যাপিটাল লেটার এনআই দিয়ে ডিনোট করা হয়। ইউএন এর যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস রয়েছে, এসএনএ 2008 এর যে নর্মস, যেটা ভারত সরকার অ্যাডপ্ট করে নিয়েছে 2015-এ, সেটা অনুযায়ী আমরা এখন নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইসটাকেই আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাজ ইন ক্যাপিটাল লেটার এন অ্যান্ড আই আমরা ধরে থাকি। আমি দুটোই বলে দিলাম তোমাদের এই কারণে, কারণ এখনো অনেক পুরনো টেক্সট বুক বা পুরনো কোয়েশ্চেন পেপারে এনএনআই অ্যাট ফ্যাক্টর কস্টকেই কিন্তু ন্যাশনাল ইনকাম অর্থাৎ ক্যাপিটাল লেটার এনআই দিয়ে ডিনোট করে। তবে যদি কোয়েশ্চেন বা বই আপডেট হয়ে থাকে তাহলে আমরা এটাকে এনআই হিসাবে ডিনোট করা দেখতে পাই। তো কনফিউজড হবে না, বইয়ের এডিশন অনুযায়ী বা কোয়েশ্চেনের আপডেশন অনুযায়ী ডিসাইড করবে। আমি দুটোই তোমাদের বলে দিলাম। 2015 অনওয়ার্ডস এটা আমাদের ন্যাশনাল ইনকাম ধরা হয়, তার আগে এটাকে আমাদের ন্যাশনাল ইনকাম ধরা হতো। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব এবং বুঝবো পার্সোনাল ইনকাম কাকে বলে। তো পার্সোনাল ইনকাম নামটা থেকেই বুঝছো এটা কিন্তু ন্যাশনাল ইনকাম নয়, একজন মানুষের ব্যক্তিগত ইনকাম। তো দেখা যাক এটা কি। তো পার্সোনাল ইনকাম হচ্ছে টোটাল ইনকাম যেটা অ্যাকচুয়ালি রিসিভড বাই ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হাউসহোল্ড। দেখো, ন্যাশনাল ইনকাম হচ্ছে দেশ যত আয় করলো, এবং পার্সোনাল ইনকাম হচ্ছে সেই আয়ের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালস বা হাউসহোল্ড কত রিসিভ করছে, সেই আয়ের কত পোর্শন অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে একটা অ্যাকাউন্টিং ইয়ারে। দেশ পুরোটা যত আয় করলো অবভিয়াসলি মানুষের কাছে পৌঁছায় না, কারণ গভর্নমেন্ট তার মধ্যে থেকে কিছু রেখে নেয় বা কোম্পানিজও তার মধ্যে থেকে কিছু রেখে নেয়। তো পার্সোনাল ইনকামের কম্পোনেন্ট হচ্ছে এইগুলো। তো পার্সোনাল ইনকামের মধ্যে অফকোর্স ন্যাশনাল ইনকাম আসে, যেটা একদম সবচেয়ে বড় ফিগার। ওটার থেকে সাবস্ট্রাক্ট হয় আনডিস্ট্রিবিউটেড প্রফিট। মানে কি, বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিজগুলো রয়েছে বা ইভেন পাবলিক সেক্টর কোম্পানিজ যেগুলো রয়েছে, তারা কিন্তু তাদের সমস্ত প্রফিটের ভাগ না সেই কোম্পানির যে ওনার, না সেই কোম্পানির যারা এমপ্লয়িজ তাদেরকে দিয়ে থাকে। কিছু প্রফিটের টাকা তারা সঞ্চয় করে রাখে, ভবিষ্যতে হয়তো সেই টাকা দিয়ে তারা নতুন মেশিনারি কিনবে বা বিজনেসটা এক্সপ্যান্ড করবে, বা ভবিষ্যতে হয়তো এমপ্লয়িজদেরই সেটা ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখনো সেই প্রফিটটা নিচের লেভেলে দেওয়া হয়নি, সেটা সাবস্ট্রাক্ট করে দিতে হবে। তার সাথে ন্যাশনাল ইনকাম থেকে সাবস্ট্রাক্ট করতে হবে নেট ইন্টারেস্ট পেমেন্টস মেড বাই হাউসহোল্ডস। দেখো, আমরা সবাই কিন্তু কিছু না কিছু কারণের জন্য বিভিন্ন লোনস নিয়ে থাকি। এডুকেশনাল লোন হতে পারে, কার লোন হতে পারে, হাউস লোন হতে পারে, ইভেন অনলাইন শপিং করার জন্য ছোট মোটো লোনও আমরা কিন্তু নিয়ে থাকি। সেই লোনগুলোতে আমাদের একটা ইন্টারেস্ট পে করতে হয় ব্যাংককে। তো অবভিয়াসলি ইন্টারেস্টের টাকা আমাদের আয় বলা চলে না, অনেক সময় তো সেটা অলরেডি কেটে যায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি। তো সেটাও সাবস্ট্রাক্ট করতে হবে। তার সাথে সাবস্ট্রাক্ট করতে হবে কর্পোরেট ট্যাক্স ন্যাশনাল ইনকাম থেকে। কর্পোরেট ট্যাক্স অর্থাৎ সরকার কর্পোরেটদের উপরে যেই ট্যাক্সটা লাগায়, কোনো কোম্পানি বিজনেস করছে একটা সার্টেন লেভেলের উপরে যদি সে বিজনেস করে তাকে কর্পোরেট ট্যাক্স পে করতে হয়। তো ন্যাশনাল ইনকাম থেকে এই তিনটে জিনিস আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে, কারণ এগুলো ইন্ডিভিজুয়াল হোক, হাউসহোল্ড হোক বা কর্পোরেটসদের খাতা থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, মেইনলি সরকারের খাতায় জমা হচ্ছে। আচ্ছা, তিনটে জিনিস বেরিয়ে যাবে ন্যাশনাল ইনকাম থেকে, তবে একটা জিনিস যুক্ত হবে যেটা হচ্ছে ট্রান্সফার পেমেন্টস টু হাউসহোল্ড ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ফার্মস। চলো বোঝা যাক ট্রান্সফার পেমেন্ট কি জিনিস। এর আগেও একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, তবে এখানে যেহেতু প্রসঙ্গ উঠলো আরেকবার বিস্তারিত বলে দিচ্ছি। তো ইকোনমিতে দুটো টাইপের ইনকাম হয় বন্ধুরা, একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম যেটা মানুষে খেটে আয় করে, আরেকটা হয় ট্রান্সফার ইনকাম যেটা এক প্রকার চ্যারিটি বা ফ্রিতে মানুষে পায়। তো গভর্নমেন্ট অনেক সময় এমন টাইপের ট্রান্সফার ইনকাম দিয়ে থাকে, যেমন যারা এক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদেরকে পেনশন দেয়, স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়, বার্ধক্য ভাতা দিয়ে থাকে বা বেকার ভাতা আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সও দিয়ে থাকে। তো এইগুলো গভর্নমেন্টের তরফ থেকে যেগুলো ট্রান্সফার ইনকাম নাগরিকদের দেওয়া হয়। তার সাথে ইভেন কোম্পানিজরাও কিন্তু অনেক সময়
ট্রান্সফার ইনকাম দিয়ে থাকে, অর্থাৎ যেগুলো স্ট্রিক্টলি স্যালারি পার্ট নয় বা স্যালারি বাদেও আরো কিছু ইনকাম দিয়ে থাকে, যেমন কোনো বোনাস দিল বা ডিভিডেন্ড দিল, অর্থাৎ যদি প্রফিটটা করেছিল সেই প্রফিটের কিছু ভাগ এমপ্লয়িজদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল, বা হচ্ছে ইন্টারেস্ট দিল, কোম্পানি কিছু সেভ করেছে বা ইনভেস্টমেন্ট করেছে সেখান থেকে লাভ হলো, সেই ইন্টারেস্টটা এমপ্লয়িজদের দিয়ে দিল। তো এগুলোকে বলে হচ্ছে ট্রান্সফার পেমেন্টস। এগুলো পার্সোনাল ইনকামে যুক্ত হয়, কারণ আলটিমেটলি গভর্নমেন্ট দিক কি কোম্পানি দিক সেটা একটা ব্যক্তির কাছে পৌঁছচ্ছে এবং সেই ব্যক্তিটা সেই টাকা পয়সাটা খরচা করছে, তার ইনকামের সেটা পার্ট হচ্ছে। তো সেটাই প্রথম তিনটে জিনিস, যেটা টাকা বেরিয়ে গেল একটা ব্যক্তির পকেট থেকে কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে, রিটেইন প্রফিটস অর্থাৎ যেই প্রফিটগুলো এখনো ডিস্ট্রিবিউট করা হয়নি, ইন্টারেস্ট পেমেন্টের মাধ্যমে, আবার কিছু টাকা ফেরতও আসে ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে। তাই জন্য পার্সোনাল ইনকামে এগুলো ক্যালকুলেট করা হয়। তো আশা করি এই ফর্মুলাটা তোমরা বুঝতে পারলে। তিনটে জিনিস আমরা ন্যাশনাল ইনকাম থেকে সাবস্ট্রাক্ট করে দেবো এবং একটা জিনিস আমরা অ্যাড করব, তাহলে পেয়ে যাব পার্সোনাল ইনকাম। এখন এই পার্সোনাল ইনকামের আরেকটা ফর্মুলা বিভিন্ন বইতে থাকে, কিছুই না, ভাষাগুলো আরেকটু কমপ্লিকেটেড এবং অ্যাকচুয়ালি এই প্রথম ফর্মুলারই এটা আরেকটু ব্রেকডাউন। জিনিসগুলো কিন্তু সেমই, ন্যাশনাল ইনকাম বলতে সেমই দুটোর মানে, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অফ কর্পোরেশন মানেও সেম, নেট ইন্টারেস্ট পেমেন্ট এটাও সেম, ওয়েজ অ্যাক্রুয়ালস লেস ডিসবার্সমেন্ট। এগুলো কি জিনিস বন্ধুরা? অনেক সময় দেখো মানুষে টাকা আয় করে কিন্তু অ্যাকচুয়ালি সেই টাকাটা পায় কিছুদিন পরে। যেমন জুন মাসে খেটে নিয়ে তুমি যেই টাকাটা ইনকাম করছো সেটা তুমি হয়তো জুলাই মাসের প্রথম দিকে বা মিডিলের দিকে পাবে। তো এমন কোনো টাকা যেটা একটা ব্যক্তি আর্ন করেছে কিন্তু এখনো সেই টাকাটা তার হাতে গিয়ে পৌঁছায়নি, সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট করতে হয়, কারণ বুঝতেই পারছো এখনো সে সেই টাকাটা পায়নি, তো তার পার্সোনাল ইনকামে সেটা ধরা চলবে না, কিন্তু যোগ করা হবে ট্রান্সফার পেমেন্টস, যেটা বেসিক্যালি গভর্নমেন্ট দিয়ে থাকে, আর পার্সোনাল ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড ইনকাম যেটা বেসিক্যালি কোম্পানিজ দিয়ে থাকে। তো এই আগের যেই ট্রান্সফার পেমেন্ট টু হাউস হোল্ড ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড ফার্ম, ওটাকেই ভেঙে নিয়ে লিখেছে। এক্সামে ফট করে খুব রিয়ারলি চান্স আছে এই ফর্মুলাটা জিজ্ঞেস করার, তাও যদি কোনোদিন চলে আসে দিয়ে দিলাম, মানেটা একই, তোমরা প্রথম ফর্মুলাটাই মনে রাখার চেষ্টা করবে। এবারে ন্যাশনাল ইনকাম এবং পার্সোনাল ইনকামের মধ্যে একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস। অলরেডি আমরা বুঝলাম ন্যাশনাল ইনকাম থেকে কিছু জিনিস সাবস্ট্রাক্ট করতে হবে এবং কিছু জিনিস অ্যাড করতে হবে পার্সোনাল ইনকামে পৌঁছানোর জন্য। তো ন্যাশনাল ইনকাম যেটা হচ্ছে ইনকাম আর্নড ফ্যাক্টরস অফ প্রোডাকশন ডিপ্লয় করে যে ইনকামটা আর্ন হয়েছে একটা দেশের, কিন্তু পার্সোনাল ইনকাম ইনকাম রিসিভড সেই দেশের যারা হাউস হোল্ডস রয়েছে বা ইন্ডিভিজুয়ালস রয়েছে তারা অ্যাকচুয়ালি যেই টাকাটা হাতে পেল তাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেওয়ার জন্য, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপের রিটার্নে তারা যেই টাকাটা অ্যাকচুয়ালি হাতে পেল সেটা পার্সোনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকামের মধ্যে শুধুমাত্র ফ্যাক্টর ইনকাম পড়ে, অর্থাৎ যে ইনকামটা খেটে রোজগার করতে হয় সেটা পড়ে, কিন্তু ট্রান্সফার রিসিট বা পেমেন্ট কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না। তবে ফ্যাক্টর ইনকাম এবং ট্রান্সফার রিসিট দুটোই কিন্তু পার্সোনাল ইনকামের পার্ট। এবার ন্যাশনাল ইনকামের যেটা পার্ট হয় না সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট। আমাদের সরকার ডোমেস্টিক মার্কেট থেকে বা ফরেন মার্কেট থেকে যেই টাকাটা ধার করেছে সেটার উপরে যখন বিহাজ দিতে হয় সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট ধরা হয় না, কারণ সেটা আমাদের আয় নয়, সেটা ব্যয়, বুঝতেই পারছো, দিয়ে দিতে হবে ফরেন মার্কেটে বা ডোমেস্টিক মার্কেটে। কিন্তু পার্সোনাল ইনকামের ক্ষেত্রে ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেটটা কিন্তু ইনক্লুড করা হয়। কেন? কারণ আলটিমেটলি সেই বিহাজের টাকা সরকার কিন্তু পাবলিককেই দিয়ে থাকে, পাবলিকের থেকে যদি লোন নিয়েছে তাহলে পাবলিককে দিয়ে থাকে, অথবা ফরেন থেকে যদি নিয়েছে তাহলে দেশের পাবলিকের থেকেই কিন্তু সেই টাকাটা রেইজ করে ফরেন মার্কেটে পে ব্যাক করবে। তো পার্সোনাল ইনকামের মধ্যে ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট পড়ে যাচ্ছে। ন্যাশনাল ইনকামের মধ্যে যেগুলো আনডিস্ট্রিবিউটেড প্রফিটস বা রিটেইনড আর্নিংস বলে, অর্থাৎ কোম্পানির তো রোজগার হয়েছে কিন্তু সেই রোজগারটা এখনো কোম্পানিজের ওয়ার্কারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়নি, হয়তো ভবিষ্যতে খরচা করবে বলে সঞ্চয় করে রেখেছে, সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট হয়। তবে পার্সোনাল ইনকামের ক্ষেত্রে সেটা কিন্তু পার্ট হয় না, কারণ আলটিমেটলি সেটা পাবলিকের হাতে পৌঁছায়নি, টাকাটা সঞ্চিত আছে কোম্পানির কাছে। তো এই চারটা ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে। কোনো রকম ডিটেলড এমসিকিউ যদি আসে, খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে, তোমরা কনফিউজড হবে না। আমার এক্সাম ট্র্যাপগুলো সেই কনফিউশনগুলো দূর করার জন্যই বানানো। চলো নেক্সট আমরা বুঝবো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কাকে বলে। পার্সোনাল ইনকাম আমরা পড়লাম, অর্থাৎ ব্যক্তির হাতে যেই টাকাটা আলটিমেটলি পৌঁছচ্ছে। এবার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কাকে বলা হয় দেখে নেওয়া যাক। তো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বলতে যে ইনকামটা আরো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালের হাতে আসছে, অর্থাৎ যে ইনকামটা তারা খরচা করতে পারবে বা সেভিং সে তাদের রাখতে পারবে। বেসিক্যালি পার্সোনাল ইনকাম থেকে যদি আমরা ডাইরেক্ট ট্যাক্স সাবস্ট্রাক্ট করি, ডাইরেক্ট ট্যাক্স কিন্তু বন্ধুরা যদি সাবস্ট্রাক্ট করি, যেমন ইনকাম ট্যাক্স হয়ে যাচ্ছে, প্রফেশনাল ট্যাক্স হয়ে যাচ্ছে ইত্যাদি, তখন আমরা পেয়ে যাব পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল বলতে গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে দেওয়া হয়েছে যেটা কম্পালসারি, তা বাদে যেই টাকাটা আমার কাছে রয়ে গেল
যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার ইচ্ছে মতো পারচেজ করতে পারবো বা সেভ করতে পারবো, সেটাকে বলে হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এটা রিয়াল স্পেন্ডিং পাওয়ার ডিনোট করে। এটারও একটা ফর্মুলা আছে পার্সোনাল ডিসপোজেবল ইনকামের মধ্যে। পার্সোনাল ইনকাম থেকে আমাদের ডিডাক্ট করতে হয় ডাইরেক্ট ট্যাক্সেস, এবং তার সাথে কোম্পানিজ ট্যাক্সেস আমাদের ডিডাক্ট করতে হয়। কর্পোরেট ট্যাক্স নয়, কোম্পানিজ ট্যাক্স। বেসিক্যালি কর্পোরেট ট্যাক্স যেটা আগে আলোচনা করেছিলাম, সেটা একটা কর্পোরেট যদি বিজনেস করে তাহলে তাকে কম্পালসারিলি দিতে হয়। কিন্তু কোম্পানিজ ট্যাক্স হচ্ছে যদি একটা কোম্পানি প্রফিট করে একমাত্র তখনই দিতে হয়। তো এখন প্রফিটের টাকা কোম্পানি অনেকভাবে কিন্তু দেখিয়ে দিতে পারে, তাদের ডেপ্রিসিয়েশন হয়েছে বা রিইনভেস্টমেন্ট হচ্ছে ইত্যাদি। তো প্রফিট ট্যাক্স অনেক সময় কোম্পানিরা কিন্তু নাও দিতে পারে, না সরকারকে দিল না এমপ্লয়িজদের দিল। তো যেটা আনডিস্ট্রিবিউটেড রয়েছে, এখনো ইন্ডিভিজুয়ালদের হাতে পৌঁছায়নি, সেটাও আমাদেরকে সাবস্ট্রাক্ট করতে হবে পার্সোনাল ইনকাম থেকে। তার সাথে নেট ইন্টারেস্ট পেমেন্ট ফর সোশ্যাল সিকিউরিটি প্রভিশন। সোশ্যাল সিকিউরিটি সামাজিক সুরক্ষা, অর্থাৎ বিভিন্ন যে সামাজিক সুরক্ষার ব্যবস্থা, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ডিভিডেন্ড ইত্যাদি, এগুলোর জন্য যে ইন্টারেস্ট পেমেন্ট গুলো করতে হয় প্রভিডেন্ট ফান্ডে, যেমন প্রত্যেক মাসে মাসে টাকা কাটাতে হয় প্রভিডেন্ট ফান্ডে, সেটাও সাবস্ট্রাক্ট হয়ে যাবে এবং প্লাস হয়ে যাবে ট্রান্সফার পেমেন্ট, যেটা একটু আগে বোঝালাম। তো এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে, এবং এই ফর্মুলারই আরেকটা ডিটেইলড ভার্সন ফর দ্য সেক অফ কমপ্লিট কভারেজ এখানে দিয়ে দিলাম। মানেটা ওই উপরের মতোই সেমই, এক্সেপ্ট এটাতে আরেকটু ডিটেল বা আরেকটু ভেঙে ভেঙে দিয়েছে। খুব রেয়ারলি এই ফর্মুলা 2টা আসতে পারে, ফর্মুলা 1টাই মেইন, যেটা তোমাদের মনে রাখতে হবে। তো পার্সোনাল ইনকাম থেকে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, এক কথায় আমরা ডাইরেক্ট ট্যাক্সেস যদি আমরা সাবস্ট্রাক্ট করি, সেটা পার্সোনাল ডাইরেক্ট ট্যাক্সেস হোক কি কোম্পানিজদের উপরে ডাইরেক্ট ট্যাক্সেস হোক, তাহলে আমরা পেয়ে যাব পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এবং সোশ্যাল সিকিউরিটি প্রভিশনের জন্য যেই ইন্টারেস্ট পেমেন্ট গুলো আমরা করছি, যেমন পার্সোনাল ডিসপোজেবল ইনকাম হয়, তেমনি আবার ন্যাশনাল ডিসপোজেবল ইনকামও হয়। চলো দেখে নি। তো ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, টোটাল ইনকাম অ্যাভেলেবল টু দ্য রেসিডেন্টস অফ দ্য কান্ট্রি ফর কনজামশন অ্যান্ড সেভিং। তো দেখো, যখনই দেশের আয় হয় কি ইন্ডিভিজুয়ালের আয় হয়, সেই আয়ের টাকাটা দুটো জিনিসে ব্যবহার করা যেতে পারে। একটা পার্সোনাল কনজামশনের জন্য বা কনজামশন গুডস কেনার জন্য, অর্থাৎ যেই গুডটা ফিনিশ প্রোডাক্টস কিনলাম ব্যবহার করার জন্য, বা সেটাকে সেভিংস বা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো অ্যাকচুয়ালি যেই টাকাটা সেগুলোর জন্য অ্যাভেলেবেল বলতে কি, এই ফর্মুলাটা দেখো, ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম বলতে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বা এনএনআই অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটা তার সাথে আমরা যোগ করব হচ্ছে কারেন্ট ট্রান্সফার ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিদেশ থেকে আমরা যদি কোনো ট্রান্সফার ইনকাম পেয়েছি, কিভাবে পেতে পারি? গ্রান্টের মাধ্যমে, অনুদানের মাধ্যমে। কোনো দেশ আমাদের ধরো টাকা ডোনেট করলো, সেটার মাধ্যমে। অলরাইট, তো কারেন্ট অ্যাকাউন্ট যে ট্রান্সফার পেমেন্টস গুলো রয়েছে সেগুলো যোগ করা হবে, আর তার সাথে সাবস্ট্রাক্ট করা হবে কারেন্ট ট্রান্সফারস টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ভারত থেকে রেমিটেন্স বা ট্রান্সফার পেমেন্টস এর মাধ্যমে যদি টাকা বেরিয়ে যায়, সেটা সাবস্ট্রাক্ট করা হবে। এখন এই দুটোকে একসাথে আমরা বলতে পারি নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই দুটোর অ্যাডজাস্টমেন্ট সেখানে এই জিনিসটাই বেশি হয়। বিদেশ থেকে আমরা বেশি টাকা অনুদানে পাই বা ট্রান্সফার পেমেন্ট হিসাবে পাই, রাদার দ্যান ভারত থেকে কত টাকা ট্রান্সফার পেমেন্ট হিসাবে বেরিয়ে যায়। তো এই জিনিসগুলো এডিশন বা সাবস্ট্রাকশন করলে ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে, তাহলে আমরা পেয়ে যাই ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, যেটা আলটিমেটলি ভারত সরকারের কাছে অ্যাভেলেবেল আছে ফর কনজামশন বা সেভিংস অর ইনভেস্টমেন্ট। খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না এই সমস্ত জায়গা থেকে, মেইনলি ফর্মুলা বেসড কোয়েশ্চেন্স আসে। তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝেছো, অথবা প্লিজ ফর্মুলাগুলো মুখস্থ করে নাও। সমস্ত কিছুর প্রচন্ড ডিটেলড এক্সপ্লেনেশন কিন্তু আমাদের এক্সামের জন্য দরকার নেই। আমার এই ইকন মেড ইজি সিরিজটার এটাই বৈশিষ্ট্য যে এটা এক্সাম ওরিয়েন্টেড। যতটুকু প্রয়োজন, যতখানি প্রয়োজন অতটাই পড়াচ্ছি। বাকিটা এমন নয় যে কাভার করব না, যতটুকু প্রয়োজন শুধু সেটা কাভার করে বেরিয়ে যাব। ডিটেলড এক্সপ্লেনেশন সবকিছুর দরকার নেই। চলো, এক্সাম ট্র্যাপস। ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম ভার্সেস পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কি হয়? তো ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, কান্ট্রি অ্যাজ এ হোল, গোটা দেশের মানুষের কাছে বা আমাদের সরকারের কাছে যেই টাকাটা ডিসপোজেবল ইনকাম হিসাবে অ্যাভেলেবেল আছে, ডিসপোজেবল মানে সরকার নিজের মতো সেই টাকাটা খরচা করতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। আর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম একই জিনিস, আমরা নিজের ইচ্ছে মতো সেটা খরচা করতে পারি, কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ট্যাক্সেস আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, সেটা বাদ দিয়ে যেই টাকাটা আমাদের হাতে থাকলো সেটা আমরা ইচ্ছে মতো কনজিউম করতে পারি বা সেভিংস করতে পারি। এটাই হচ্ছে ডিসপোজেবল কথাটার মানে। ন্যাশনাল ইনকামের সাথে যুক্ত হলে দেশের যেগুলো অব্লিগেটরি পেমেন্ট আছে, বাধ্যবাধকতা, সেগুলো বাদ দিয়ে যেই টাকাটা বাঁচলো সেটা ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম। পার্সোনাল ডিসপোজেবল ইনকামের ক্ষেত্রে ব্যক্তি বা একটা গৃহস্থীর অব্লিগেটরি পেমেন্ট গুলো বাদ দিয়ে তাদের ডিসক্রেশনারি পেমেন্ট, ডিসপোজেবল পেমেন্টটা ইনক্লুড করা হয়। তো আমরা এতগুলো ন্যাশনাল ইনকামের অ্যাগ্রেগেটস পড়লাম, প্লাস আদার ফর্মস অফ ইনকাম আমরা পড়লাম। তো মোটামুটি এই জার্নিটাকে একটু সামারাইজ করে দিচ্ছি। প্রথমে আমরা পড়েছিলাম জিডিপি,
যেটা সবচেয়ে পপুলার মেজার অফ ন্যাশনাল ইনকাম। সেটাতে কি করা হয়, আমাদের ভারতের যে ডোমেস্টিক টেরিটরি সেখানে কি গুডস এবং সার্ভিসেস প্রডিউস হয়েছে সেগুলোর ফাইনাল মার্কেট ভ্যালু ক্যালকুলেট করা হয়। সেটা ভারতীয়রা প্রডিউস করুক কি বিদেশিরা ভারতে এসে প্রডিউস করুক, কিন্তু ডোমেস্টিক টেরিটরিতে প্রডিউস হয়েছে মানে জিডিপিতে ওটা অ্যাড হবে। তো জিডিপি ইজ বেসড অন লোকেশন, ডোমেস্টিক টেরিটরিতে হয়েছে কি বাইরে হয়েছে। নেক্সট আমরা পড়েছিলাম জিএনপি, যেটার মডার্ন নাম জিএনআই। তো এখানে হচ্ছে ভারতের যারা রেসিডেন্ট রয়েছে, ভারতের ভিতরে থাকে বা বাইরে টেম্পোরারিলি থাকে, তারা কত টাকা ইনকাম করলো। তো এখানে বেসিক্যালি রেসিডেন্টশিপকে গুরুত্ব দেওয়া হয়। সে যদি ভারতের রেসিডেন্ট হয়, সে ভারতের ভিতরে প্রোডাকশন করলো কি বাইরে গিয়ে প্রোডাকশন করলো, সেটা জিএনআই তে কাউন্ট হবে। নেক্সট আমরা দেখে নিয়েছিলাম ন্যাশনাল ইনকাম বা ক্যাপিটাল লেটার এনআই কাকে বলে। ট্রেডিশনালি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্টটাই সবচেয়ে পিওরেস্ট ফর্ম অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, কারণ এটার মধ্যে ডেপ্রিসিয়েশন এক্সক্লুড করে দেওয়া হয়েছে, এটার মধ্যে বিদেশিরা আমাদের দেশে যে ইনকাম করছে সেটা এক্সক্লুড করে দেওয়া হয়েছে, এবং সরকারের দ্বারা ইম্পোজড ট্যাক্সেস বা সাবসিডিজ সেগুলোর এফেক্টটাকেও নালিফাই করে দেওয়া হয়েছে। তো এটাকেই পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম বলা হয়, বা ক্যাপিটাল লেটারে এনআই লেখা হতো। তবে 2005 অনওয়ার্ডস আমাদের ভারত সরকার কিন্তু ওই নেট ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইসকে আমাদের ন্যাশনাল ইনকাম হিসাবে ধরে, ক্যাপিটাল লেটার এনআই, যেটা ইউএন এর স্ট্যান্ডার্ড অনুযায়ী। তারপরে আমরা দেখেছিলাম পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, অর্থাৎ আমাদের দেশের জনগণ অ্যাভারেজ কত ইনকাম আর্ন করে। তো এটাতে আমরা বুঝতে পারি লিভিং স্ট্যান্ডার্ড আমাদের দেশের মানুষজনের কেমন, বিশেষ করে অন্য দেশের সাথে, অন্য দেশের জনতার সাথে আমাদের দেশের জনতার লিভিং স্ট্যান্ডার্ড কম্পেয়ার করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট আলোচনা করলাম আমরা পার্সোনাল ইনকাম, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল বা হাউসহোল্ডের কাছে এসে পৌঁছায়, ফ্যাক্টর ইনকাম প্লাস ট্রান্সফার রিসিট। তারপরে আমরা পড়লাম পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটা বেসিক্যালি পার্সোনাল ইনকাম থেকে যদি আমরা ডাইরেক্ট ট্যাক্সে সাবস্ট্রাক্ট করে দিই তাহলে আমরা পেয়ে যাই পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটা অ্যাকচুয়াল স্পেন্ডিং পাওয়ার অফ ইন্ডিয়ানস ডিনোট করে। স্পেন্ডিং পাওয়ার বলতে অ্যাকচুয়াল ডিমান্ড ডিনোট করে। পকেটে পয়সা থাকলেই তো তুমি জিনিসের ডিমান্ড করবে বা কিনবে, সো সেই ভিত্তিতে প্রোডাকশনও করা যেতে পারে। তো আলটিমেটলি রিমেম্বার, এই ক্রোনোলজিটা, এই সাইকেলটা, এই ডায়াগ্রামগুলো আশা করি কি পয়েন্টগুলো তোমাদের রিমাইন্ড করবে এক্সামে, যাতে কনফিউজ না হও। চলো এবারে কিছু কোয়েশ্চেন আজকের আলোচনা থেকে। ফার্স্ট কোয়েশ্চেন পজ করে তোমরা পড়ে নাও। 1 2 3 4 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেইনস দ্য ডিফারেন্স বিটুইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার্সোনাল ইনকাম। আচ্ছা, ন্যাশনাল ইনকাম আর পার্সোনাল ইনকামের মধ্যে কি ডিফারেন্স? তিনটে জিনিস মাইনাস, একটা জিনিস প্লাস। এটা আমরা দেখে নিয়েছিলাম ফর্মুলার দিক থেকে। বেসিক ডিফারেন্স হচ্ছে ন্যাশনাল ইনকাম যেটা দেশ আয় করে, আর পার্সোনাল ইনকাম যেটা অ্যাকচুয়ালি দেশের নাগরিকরা হাতে পায়। তো সেই অর্থে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কনগ্রাচুলেশন যারা অপশন সি কমেন্টে লিখেছো। নেক্সট কোয়েশ্চেন পজ করে আবার পড়ে নাও। 1 2 3 4 5। আচ্ছা, জিজ্ঞেস করেছে গভর্নমেন্ট যদি ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা যদি ইনক্রিজ করে দেয় কিন্তু প্রোডাকশন ইনক্রিজ না করে, গভর্নমেন্টের নিজের আয় বাড়েনি কিন্তু গভর্নমেন্ট ওল্ড এজ পেনশন বাড়িয়ে দিয়েছে জনতার, তাহলে কোনটা ইমিডিয়েটলি ইনক্রিজ হবে? তো দেখো বন্ধুরা, ন্যাশনাল ইনকামের মধ্যে কোনো ট্রান্সফার পেমেন্ট কিন্তু ধরা হয় না। বার্ধক্য ভাতা এক প্রকারের ট্রান্সফার পেমেন্ট, যেটার জন্য কাজ করতে হয় না, ফ্রিতে দেওয়া হয়। আচ্ছা, জিডিপি বা জিএনপির উপরে কোনো এফেক্ট পড়বে না, কারণ এখানে প্রোডাকশন কিন্তু কিছু হয়ইনি। জিডিপি জিএনপি দুটোই প্রোডাকশন বা তার ফাইনাল মার্কেট ভ্যালুর ক্যালকুলেট করে। তো এখানে উত্তর হবে পার্সোনাল ইনকাম বেড়ে যাবে, কারণ ওখানেই ট্রান্সফার পেমেন্ট ইনক্লুড করা হয়। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো বি, কমেন্টে তোমাদের নামটা ডেফিনেটলি ছেড়ে যাবে। কোয়েশ্চেন 3 বলছে, আবারও পজ করে পড়ে নাও। 1 2 3 4 5। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডেড হোয়াইল ক্যালকুলেটিং পার্সোনাল ইনকাম। তো পার্সোনাল ইনকামে কোনটা অ্যাডিশন করা হয়? ফর্মুলা থেকে ডিরেক্ট তোমরা বুঝেই যাবে, ট্রান্সফার পেমেন্ট পার্সোনাল ইনকামে অ্যাড করা হয়, বাকি সমস্তগুলো সাবস্ট্রাক্টেড হয়। তো কনগ্রাচুলেশন যারা ধরতে পেরেছো সি, ট্রান্সফার পেমেন্টস টু ইন্ডিভিজুয়ালস। ফোর্থ কোয়েশ্চেন, ডিসপোজেবল ইনকাম কাকে বল? 1 2 3 4 5। আশা করি উত্তর করে দিয়েছো। তো ডিসপোজেবল ইনকাম কাকে বলে? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে পার্সোনাল ইনকাম থেকে যদি আমি ডাইরেক্ট ট্যাক্সেস সাবস্ট্রাক্ট করি। খেয়াল রাখবে বন্ধুরা, ফ্যাক্টর কস্ট থেকে আমি যদি মার্কেট প্রাইসে যাওয়ার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস আমি প্লাস করব, ওটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেস, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস হবে, সাবসিডি মাইনাস হবে, তাহলে আমরা মার্কেট প্রাইসে পৌঁছাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেস। কিন্তু পার্সোনাল ইনকাম থেকে ডিসপোজেবল ইনকাম যদি যেতে হয় তাহলে ডাইরেক্ট ট্যাক্সেস সাবস্ট্রাক্ট করতে হয়। কনফিউজড হবে না। কনগ্রাচুলেশন যারা উত্তর করতে পেরেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবারে ফিফথ কোয়েশ্চেন তোমরা পজ করে পড়ে নাও এবং এটার উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে, আমি এখানে বলছি না।
যারা সঠিক উত্তর দেবে অবশ্যই আমি তাদের কমেন্টটা লাইক করব। ফার্স্ট পিন্ড কমেন্টে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে, তার নিচে প্লিজ উত্তরটা দিয়ে দেবে। তো আজকে এতটাই ছিল বন্ধুরা। আজকে আমরা অনেক খুচরো খুচরো কনসেপ্টস যেগুলো ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে বাকি রয়ে গিয়েছিল সেগুলো আমরা আলোচনা করেছি। যেগুলো যতটা প্রয়োজন ছিল ডিসকাশন করার বা বোঝানোর সেটা আমি করেছি, এবং যেগুলো মোস্টলি ফর্মুলা থেকে বা ডিরেক্ট ডেফিনেশন থেকেই প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা, সেগুলোতেও আমি অতটুকুই কিন্তু পড়িয়েছি। নিশ্চিত থাকো বন্ধুরা, কম্প্রিহেন্সিভলি আমি এখানে পড়াচ্ছি, যতটা প্রয়োজন ঠিক অতটাই, না বেশি না কম। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা করে দেবে, এটাতে আমি মোটিভেশন পাই। এবং কমেন্টে যেগুলো লিখতে বললাম সেগুলো তোমরা লিখে দেবে। সাথে অন্য কোন কনসেপ্ট নিয়ে তোমাদের মাথায় ধোঁয়াশা আছে সেটা কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, আমি তার উপরেও সহজ ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।